আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের শিখাবো প্রিপজিশন কি এবং কত প্রকার, এবং তোমরা কিভাবে যে কোনো সেন্টেন্সে প্রিপজিশন দেখে চিনতে পারো। তো আমরা এই পর্যায়ে শিখতেছি পার্টস অফ স্পিচ। সর্বপ্রথম আমরা শিখছি নাউন কি, কত প্রকার এবং প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এবং আজকে আমাদের টপিক হলো এখানে প্রিপজিশন। ওকে, সো চলো আমরা প্রিপজিশন শিখে নিই। আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু শিখবো পার্টস অফ স্পিচের। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সব কিছুই শিখবো। সো এখানে দেখতে পারতেছো প্রিপজিশন কাকে বলে। সো প্রিপজিশন এর বাংলা হলো পদান্বয়ী অব্যয়। কি বললাম? প্রিপজিশন এর বাংলা হলো পদান্বয়ী অব্যয়। ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কি প্রিপজিশন। আচ্ছা, প্রিপজিশন কি এর সংজ্ঞা হলো প্রিপজিশন শব্দ দুটি অংশের সমন্বয়ে গঠিত। তার মানে এই যে প্রি এবং পজিশন দুটি শব্দের সমন্বয়ে এই প্রিপজিশন গঠিত। প্রি অর্থ পূর্বে এবং পজিশন মানে কি অবস্থান। তার মানে কি পূর্বে অবস্থান। যদি আমি প্রিপজিশনের অর্থ বের করি তাহলে কি হবে? পূর্বে অবস্থান। ওকে, তারপর আমাদের আছে যে শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে। কি বললাম? যে শব্দ সাধারণত কার আগে বসবে? নাউন অথবা প্রোনাউন। এই দুইটা জিনিস মাথায় রাখবা, যে নাউন অথবা প্রোনাউনের আগে বসে সেই নাউন অথবা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দগুলোর সম্পর্ক বুঝিয়ে দেবে। হ্যাঁ, আমি আবার বলতেছি, যে শব্দগুলো নাউন অথবা প্রোনাউনের আগে বসে এবং এই নাউন এবং প্রোনাউনের সাথে অন্য শব্দগুলোর সম্পর্ক বুঝিয়ে দেবে তাকে প্রিপজিশন বলে। এটা হলো বাংলা সংজ্ঞা। এবার আসো, প্রিপজিশন কত প্রকার। প্রিপজিশন গঠন ও ব্যবহারের উপর ভিত্তি করে প্রিপজিশনকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, গঠন ও ব্যবহারের উপরে ভিত্তি করে। ওকে, আমরা এই ক্লাসে প্রিপজিশন খুব ভালোভাবে শিখবো। সর্বশেষে এই ক্লাসের শেষে তোমাদেরকে ছবি দেখিয়ে দেখিয়ে শিখাবো, যাতে তোমাদের আর মুখস্থ করতে না হয়, তোমরা খুব সহজেই প্রিপজিশন বিষয়টা বুঝতে পারো। সো নাম্বার 1, সিম্পল প্রিপজিশন। একটি শব্দ দিয়ে গঠিত প্রিপজিশনকে সিম্পল প্রিপজিশন বলে। যেমন দেখো, ইন, ভিতরে, অ্যাট, অন, টু, বাই, উইথ। এই যে একটা একটা শব্দ, এগুলো হলো সিম্পল প্রিপজিশন। ওকে, এবার দেখো ডাবল প্রিপজিশন। এবার কি? ডাবল প্রিপজিশন। দুটি সিম্পল প্রিপজিশন মিলে। কি বললাম? দুটি। যেমন দেখো, ইনটু, এখানে কি আছে? ইন আছে, আবার টু আছে, তাহলে এই দুইটা মিলে কি হয়েছে? ইনটু। আবার দেখো, উইথ প্লাস ইন, তার মানে কি? উইথ ইন, তাই না? সো দুটি সিম্পল প্রিপজিশন মিলে একটি হবে যখন, তখন আমরা সেটাকে বলবো ডাবল প্রিপজিশন। ওকে, তারপর আমাদের আছে কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড প্রিপজিশন কি? নাউন বা অ্যাডজেক্টিভের আগে বসে, নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন যুক্ত হয়ে, যেমন বিহাইন্ড, অ্যাক্রস, বিসাইড, এগুলো কি হবে? নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে প্রিপজিশন যুক্ত হয়ে গঠিত হবে এই কম্পাউন্ড প্রিপজিশন। ওকে, নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে একসাথে যুক্ত হবে, যেমন বিহাইন্ড, অ্যাক্রস অথবা বিসাইড, এগুলো নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে বসে। এবার দেখো, তোমরা যদি এই বিষয়গুলো না বুঝো কোনো সমস্যা নেই, জাস্ট একটু ওয়েট করো, একটু পরে আমরা প্রিপজিশনের ব্যবহার প্র্যাকটিক্যালি শিখব। সো এখানে আছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যখন একটি প্রিপজিশনের মতো কাজ করবে। ফ্রেজ মানে বুঝি আমরা একের অধিক শব্দ, তাহলে ফ্রেজ প্রিপজিশন মানে একগুচ্ছ শব্দ যেগুলা প্রিপজিশনের মতো কাজ করবে। যেমন ইন ফ্রন্ট অফ, সামনে, ইনস্টেড অফ, পরিবর্তে, বিকজ অফ, কারণে। তাহলে এগুলো হলো আমাদের ফ্রেজ প্রিপজিশন, যেখানে কি আছে? একের অধিক শব্দ আছে। যেখানে এখানে 3টে শব্দ আছে, ইন, ফ্রন্ট, অফ, এবং এই পুরোটা মিলে কি হয়েছে? সামনে। তার মানে প্রিপজিশনের কাজ করছে না? করছে। সেহেতু এটা কি? ফ্রেজ প্রিপজিশন। তারপর আমাদের আছে পার্টিসিপল প্রিপজিশন। প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল যখন প্রিপজিশনের মতো কাজ করবে অথবা ব্যবহৃত হবে, যেমন রিগার্ডিং, কনসিডারিং, ডিউরিং। হ্যাঁ, এগুলো যখন বাক্যে প্রিপজিশনের মতো কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল প্রিপজিশন। নাও ডিসগাইজড প্রিপজিশন। অনেক সময় অ্যাট বা অন এর পরিবর্তে এ অথবা ও ব্যবহৃত হয়। কি বললাম?
অ্যাট অথবা অন অথবা অফের পরিবর্তে ও ব্যবহার হতে হয়। যেমন ইট ইজ 10 o'clock, এটার অর্থ হলো ইট ইজ 10 o'clock, ইট ইজ 10 o'clock। তার মানে এটা হলো ডিসগাইজড প্রিপোজিশন। না, এতগুলো জানার কোনো প্রয়োজন নেই। এখন চলো আমরা খুব ভালোভাবে শিখবো যে কখন আমরা কোথায় কিভাবে প্রিপোজিশন ব্যবহার করতে পারি। প্রিপোজিশন 6 প্রকার এবং সেগুলো সিম্পল, ডাবল, কম্পাউন্ড যাই হোক না কেন সেটা তোমরা মনে রাখলেও হবে, না রাখলেও হবে। এখন শুধু দেখো বাংলা ভাষায় প্রিপোজিশনের ব্যবহার এবং উদাহরণ। বাংলা ভাষায় আমরা সাধারণত শব্দের শেষে বিভক্তি যেমন এ, অন্ত্যেষ্টিয়া, তে, র বা অনুসর্গ জন্য থেকে নিচে যোগ করি। ইংরেজিতে সেগুলো শব্দের আগে প্রিপোজিশন হিসেবে বসে। তার মানে বাংলায় তোমরা যদি সাধারণত এই বিভক্তিগুলো মনে রাখো, যেমন এ, অন্ত্যেষ্টিয়, তে অথবা র এবং অনুসর্গ যেমন জন্য থেকে নিচে, এগুলোর পরিবর্তে আমরা ইংলিশে প্রিপোজিশন ব্যবহার করি। এবার দেখো প্রতিটা প্রিপোজিশনের অর্থ এবং তার ব্যবহার। যেমন প্রথমে আছে ইন। ইন মানে মধ্যে অথবা ভিতরে। যেমন আমি রুমের ভিতরে আছি, তুমি রুমের ভিতরে আছো না? সো আই অ্যাম ইন দ্য রুম। তো আমি রুমের ভিতরে আছি, আমি ইন। আমি কি ইন মানে মধ্যে অথবা ভিতরে। তারপর অন মানে কি উপরে, কোনো কিছুর উপরে এবং লেগে থাকবে। হ্যাঁ, যেমন মনে করো আমার পেনটা বুকের মানে বইয়ের উপরে আমি রেখে দিছি, তার মানে এটা স্পর্শ করা অবস্থা আছে না, সেহেতু আমরা এখানে অন ব্যবহার করতে পারবো। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা কি টেবিলের উপরে লাগানো অবস্থা আছে না, স্পর্শ করা অবস্থায়, সেহেতু অন ব্যবহার করব। আবার দেখো মনে করো টু, প্রতি বা দিকে এরকম অর্থ থাকলে তোমরা এটা ব্যবহার করবে। যেমন সে স্কুলের দিকে যাচ্ছে, মানে বাড়ি থেকে স্কুল একটা দিক বুঝাচ্ছে না, সো হি ইজ গোয়িং টু স্কুল, এই জন্য গোয়িং টু স্কুল এখানে এই টু ব্যবহৃত হয়। তোমরা যখন প্রথম প্রথম ইংরেজি শিখো তখন বুঝতে পারো না এখানে হি ইজ গোয়িং টু, টু কেন বসলো এবং টু এর অর্থ তোমরা খুঁজতে থাকো। এখানে দিক বুঝাচ্ছে, যেমন তুমি একটা দিক থেকে আরেক দিকে যাচ্ছ, হ্যাঁ, তখন ওইটা টু ব্যবহার করবা। অ্যাট হইছে নির্দিষ্ট স্থান। হ্যাঁ, অ্যাট কি নির্দিষ্ট স্থান অথবা সময়। যেমন আমি রাত 10টায় ঘুমাই, আই স্লিপ অ্যাট 10 PM। অর্থাৎ নির্দিষ্ট স্থান অথবা সময় আমরা কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব। এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি শিখাবো, জাস্ট আর একটু ওয়েট করো। ফ্রম অর্থ হতে বা থেকে। অনেকেই বলে না যে হোয়ার আর ইউ ফ্রম, মানে তুমি কোথা থেকে এসেছো। সো এই প্রশ্নের অ্যান্সার কিভাবে হবে? আই কেম ফ্রম ঢাকা অথবা আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আবার উইথ অর্থ সাথে বা দিয়ে। যেমন দেখো আই রাইট উইথ এ পেন, মানে আমি কলম দিয়ে লিখি, এখানে কিন্তু সাথে না, এখানে দিয়ে লিখি। অথবা আই গো টু মার্কেট উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে বাজারে যাই, এখানে সাথে। বুঝছো? এবার দেখো ফর অর্থ জন্য, এটা তো সবাই জানো, এটা তোমার জন্য, দিস ইজ ফর ইউ। তারপরে আন্ডার মানে নিচে, বিড়ালটি টেবিলের নিচে আছে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। এবার চলো আমরা প্রিপোজিশন একটু প্র্যাকটিক্যালি শিখি। এখানে দেখো কোনো কিছু লাগানো অবস্থা আছে, কি বললাম? কোনো কিছু লাগানো অবস্থায় থাকলে আমরা কি বলবো? অন বলবো। দেখো এই যে আমাদের মগটা, এইটা মনে করো সাপোজ একটা টেবিল, ঠিক আছে, এই টেবিলে কি লাগানো অবস্থা আছে না? তাহলে দ্য মগ ইজ অন দ্য টেবিল, দ্য মগ ইজ অন দ্য টেবিল। ওকে, আবার অ্যাবভ কখন হবে বলো তো? কোনো কিছু উপরে থাকবে, তার মানে এই টেবিলের উপরে আছে না এটা। সো মনে করো এটা একটা লাইট, এই লাইটটা টেবিলের উপরে আছে, তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাবভ। বুঝছো? তোমরা এতক্ষণ যা শিখছো সব ভুলে যাও, জাস্ট এই পিকচারটার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে কখন কোনটা এবং কোন জায়গায় ব্যবহার করতে পারবে, এবং খুব ইজি হবে, তোমাদের আর মুখস্থই করতে হবে না। বুঝছো? তাহলে যখন কোনো কিছু লাগানো অবস্থায় থাকবে তখন অন ব্যবহার করবা, যখন লাগানো অবস্থায় থাকবে না কিন্তু উপরে থাকবে, দুইটাই কিন্তু উপরে, অন অন হলো উপরে, অ্যাবভ হলো উপরে, কিন্তু অনে থাকবে স্পর্শ করা অবস্থায় এবং অ্যাবভে স্পর্শ করা অবস্থা থাকবে না। যেমন মনে করো তোমার মাথার উপরে একটা ফ্যান আছে, তোমার মাথার উপর দিয়ে একটা পাখি আছে, হ্যাঁ, তোমার মাথার উপরে আকাশ আছে, সো এই বিষয়গুলো তোমরা বলবা অ্যাবভ। কিন্তু মনে করো তোমার মাথায় টুপি আছে, তারপরে তোমার মাথায় তুমি হাত দিলা, সো এই বিষয়গুলো হবে অন, যখন স্পর্শ করা অবস্থায় থাকবে। আশা করি বুঝতে পারছো। নাও একটু নিচে আসো। বিলো, হ্যাঁ, বিলো অর্থ কি বলতো? নিচে। এই দেখো বিলো অর্থ নিচে, এই যে, তাহলে এই যে টেবিলটা, টেবিলের নিচে আছে না এই পোকাটা, তাহলে তখন আমরা কি বলবো? বিলো। ওকে, আবার দেখো ইন মানে কিন্তু একদম মধ্যে, এই যে ইন, সো এই জায়গাটাকে আমরা একদম মধ্যে ব্যবহার করতে পারি কোনো কিছুর ভিতরে, তখন আমরা কি বলবো? ইন। যেমন আমরা পূর্বেই দেখছিলাম আমি বাড়ির ভিতরে আছি অথবা আমি আমার রুমের ভিতরে আছি, আই অ্যাম ইন মাই রুম।
আমি আমার রুমের ভিতরে আছি। এবার দেখো নিয়ার, তার মানে এই টেবিলটা থেকে কি এটা কাছে না? নিয়ার মানে কাছে, নিয়ার মানে কাছে, কোনো কিছু কাছে। তোমার বাসার কাছে একটা দোকান আছে, দ্য শপ ইজ নিয়ার টু মাই হাউস, এই দোকানটি আমার বাড়ির পাশে, বুঝছো? ওকে, তারপর আছে কি বলতো, বিটুইন। এই বিটুইন জিনিসটা খুবই মজার, যখন দুইটা জিনিস থাকবে এবং মাঝখানে থাকবে। মনে করো তোমার বাড়ি এবং পাশে তোমার এক বন্ধুর বাড়ি, তার মাঝে আর একটা একটা দোকান আছে, তার মানে দুইটা বাড়ির মাঝে কি একটা দোকান আছে না? সো এই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা বিটুইন। বিটুইন আওয়ার হাউস দেয়ার ইজ এ শপ, আমাদের বাড়ির ঠিক মাঝখানে একটা দোকান আছে। ওকে, আচ্ছা এই যে বিহাইন্ড, এই যে বিড়ালটা দেখো, বিহাইন্ড মানে বুঝতেই পারতেছো, মানে পিছনে, কোনো কিছু পিছনে, আমার পিছনে আছে। মনে করো আমাদের বাড়ির পিছনে কি আছে, একটা মাঠ আছে, আমার বাড়ির পিছনে একটা পন্ড আছে, মানে পুকুর আছে, তখন তুমি বিহাইন্ড ইউজ করবা। ওকে, এবং নেক্সট টু মানেও পাশে, নেক্সট টু, ওকে, একদম খুব পাশে। আর নিয়ার মানে একটু দূরে কিন্তু কাছে। এবার দেখো এই যে জুতাগুলো, হ্যাঁ এই জুতাগুলো কোথায় আছে, এই টেবিলের সামনে আছে না? সো ইন ফ্রন্ট অফ, তখন আমরা কি ব্যবহার করব, কোনো কিছুর সামনে ইন ফ্রন্ট অফ, এটা হলো ফ্রেজাল প্রিপোজিশন। এখন তোমার এটা খুব ইম্পর্টেন্ট না যে এটা ফ্রেজাল প্রিপোজিশন নাকি সিঙ্গেল নাকি ডাবল, ইট ডাজেন্ট ম্যাটার, যা শুধু এটা ম্যাটার করে যে তুমি বুঝতে পারতেছো কিনা কোনটা কোথায় ব্যবহার হবে। ওকে, সো আমি আবার একবার বলতেছি, কোনো কিছু উপরে আছে লাগানো অবস্থা থাকবে না অ্যাবভ, কোনো কিছু লাগানো অবস্থায় আছে অন, এবং কোনো কিছু নিচে আছে তখন বিলো, কোনো কিছু ভিতরে আছে ইন, কোনো কিছু কাছে আছে নিয়ার, দুইটা জিনিসের ভিতরে একটা জিনিস আছে বিটুইন, কোনো কিছুর পিছনে কোনো কিছু আছে তাহলে বিহাইন্ড, তারপর কোনো কিছু খুব কাছে আছে নেক্সট টু, কোনো কিছু সামনে আছে ইন ফ্রন্ট অফ। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আরো কিছু জিনিস দেখি, আরো ক্লিয়ার হব। এবার প্রিপোজিশন আমরা কোন শব্দের সময় বা কোন সময়ের সাথে কোন প্রিপোজিশন ব্যবহার করব সেটা এখানে দেখতে পারতেছি। যেমন দেখো এই যে টাইম, হ্যাঁ 2024, তারপর মানে বছরের সময়, বছরের আগে কি বসবে ইন। যেমন দেখবা কোনো কবি বা যে কোনো প্যাসেজ যখন তোমরা পড়ো তখন দেখবা শেক্সপিয়ার বর্ন অন 1961, বর্ন ইন 1961, সব জায়গায় এই যে সালের আগে কি বসবে, ইন বসবে, মাসের আগে কি বসবে, ইন বসবে। তারপরে সামার, সামার আগে কি বসবে, ইন, সামার মানে কি একটা ঋতু। তারপরে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং দা থাকলে তার পূর্বে ইন দিতে হবে। আবার এই যে বড় যে জায়গাগুলো আছে, ইন ইংল্যান্ড, ইন লন্ডন, ইন ডাউনটাউন, ইন ইউরোপ। ওকে, এই জায়গাগুলোর পূর্বে নির্দিষ্টভাবেই এই ইন আমাদের বসাতে হবে। অন কোথায় বসবে, সপ্তাহের 7 দিনের পূর্বে কি বসবে, অন বসবে। যেমন অন মানডে, অন সানডে, হ্যাঁ। তারপরে যদি মাস সহ তারিখ থাকে তাহলেও অন বসবে, যেমন 1 মার্চ 31। ওকে, তারপরে স্পেশাল দিনের পূর্বে ওয়ান বসবে, অন ভ্যালেন্টাইন্স ডে, অন ভ্যাকেশন। ওকে, অ্যাট কোথায় বসবে, সময়ের পূর্বে, অ্যাট 6 o'clock, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট হোম, অ্যাট দ্য টপ অফ, অ্যাট দ্য ইউনিভার্সিটি, অ্যাট এ পার্টি। সো টাইম এবং সময়ের কার পূর্বে কোনটা কি নির্দিষ্ট বসবে এটা শুধু তোমরা একবার দেখে নিবে। এবার আরো চলো, আমাদের আরো সুন্দর সুন্দর কিছু প্র্যাকটিস আছে, এই জিনিসটা কিন্তু আরো সুন্দর করে শিখতে পারবা। নিয়ার মানে আমি কি বলছিলাম, কাছে। ইন মানে ভিতরে। নিয়ার মানে কি বলছিলাম বলতো, কাছে, তাই না? সো এই বিড়ালটা, বিড়ালটা কি আছে, এই গাছটির পাশে আছে না, খুব পাশে, তার মানে নিয়ার মানে কাছে, পাশে। ওকে, ইন মানে কোনো কিছুর ভিতরে, তার মানে এই যে ও কি করছে, পুরা ভিতরেই বসে আছে, তার মানে এখানে ইন হবে। বিসাইড মানেও কি পাশে, বিসাইড মানে পাশে, একদম লাগা অবস্থায় মানে স্পর্শ করা অবস্থায় বিসাইড, হ্যাঁ, তার মানে একদম পাশে থাকলে বিসাইড, একটু কাছে থাকলে নিয়ার, এবং পিছনে থাকলে কি হবে, বিহাইন্ড। পিছনে থাকলে কি হবে, বিহাইন্ড। আচ্ছা, কোনো কিছু যদি বাহির থেকে ভিতরে প্রবেশ করে তখন হবে ইনটু, তখন হবে কি হবে, ইনটু। কি বলছি, মনে করো তুমি বাহিরে ছিলা, হঠাৎ ঘরে প্রবেশ করলা, তাহলে কি হবে, ইনটু হবে। আবার কোনো কিছু সামনে থাকলে ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, আমি পূর্বে শিখেছি। দুইটি জিনিসের ভিতরে একটি থাকলে বিটুইন। দেখো এই বিড়ালটা দুইটি গাছের ভিতরে আছে না, গাছের মাঝখানে অবস্থান করতেছে, সেহেতু এটা হবে বিটুইন। আবার দেখো কোনো কিছু মানে ভিতর থেকে বাহিরে যাচ্ছে তখন হবে আউট, হ্যাঁ। কোনো কিছু কোনো কিছুর উপরে স্পর্শ করা অবস্থায় আছে অন, কোনো কিছু নিচে আছে তখন হবে আন্ডার। ওকে, আরো আমাদের অনেক প্র্যাকটিস আছে, ডোন্ট ওয়ারি। এখানে দেখো কোনো কিছু উপর থেকে নিচে নামতেছে তখন হবে ডাউন, হ্যাঁ, কোনো কিছু উপর থেকে নিচে নামতেছে তখন হবে কি, ডাউন। তারপরে নিচে থেকে উপরে উঠতে হচ্ছে
উপরে যখন উঠবে তখন হবে আপ। ওকে, তারপরে কোনো কিছু চারপাশে ঘুরতেছে তখন হবে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশ। তারপরে কোনো কিছু থেকে বের হচ্ছে তখন হবে আউট অফ। ওকে, তারপরে আমাদের আছে ইনটু। ইনটু আমি শিখেছি থ্রো। থ্রো কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া। হ্যাঁ, মনে করো একটা বক্সের ভিতর দিয়ে বিড়ালটা চলে গেল, তখন হবে থ্রো। এখন আমাদের এখানে কিছু প্র্যাকটিস আছে। আমি যে জিনিসগুলো দেখছিলাম, মনে করো এই যে স্পেসিফিক যে শব্দগুলো দেখতেছো, যেমন ট্যাক্সি, কার, এর পূর্বে কি হবে, তারপরে ওয়ে, তার পূর্বে কি হবে, এরকম। যেমন মনে করো ইন এ ট্যাক্সি হবে, ইন এ কার হবে, ইন এ বোট হবে, ইন এ লেফট হবে, আবার অন দ্য ওয়ে হবে। বলে না আই এম অন দ্য ওয়ে, অন দ্য রোড, অন দ্য টেবিল, অন দ্য ওয়াল, অন দ্য রাইট। এভাবে এগুলো তোমরা মিলিয়ে জাস্ট মুখস্থ করে নেবা। অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট ওয়ার্ক, অ্যাট ইউনিভার্সিটি। ওকে, সো এই জিনিসগুলোর সাথে এগুলো স্পেসিফিক, এগুলো তোমরা চাইলেও পরিবর্তন করতে পারবে না। সো এটাই ভালো হবে যে তোমরা মুখস্থ করে নাও। ওকে, নাও চলো তোমরা নিজেদেরকে একটু টেস্ট করো যে কি শিখলে। এবার এখান থেকে কোনটা সঠিক একটু আমাকে বলবা। সবাই কমেন্টে বলো, দ্য বল ইজ অন দ্য বক্স নাকি দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, কোনটা সঠিক। এই পিকচারটা দেখে আমাকে বলো যে বলটা কি টেবিলের উপরে নাকি টেবিলের নিচে। কোনো কিছু স্পর্শ করে থাকা অবস্থায় কি হবে, অন দ্য বক্স। তোমরা তো ভালোই পারতেছো, কি হবে, অন দ্য বক্স। তাহলে দ্য বল ইজ অন দ্য বক্স। ওকে, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স হবে যখন বলটা নিচে থাকবে। 2 নম্বর চিত্রটা দেখো, দ্য বল ইজ অন দ্য বক্স হবে নাকি ইন দ্য বক্স হবে। এবার যেহেতু ভিতরে আছে কি হবে, ইন দ্য বক্স। গুড। এবার দেখো দ্য লিজার্ড। এই লিজার্ড মানে কি বলতো, টিকটিকি। হ্যাঁ, লিজার্ড মানে টিকটিকি। সো দ্য লিজার্ড ইজ ইন দ্য ব্যাগ নাকি অন দ্য ব্যাগ। লিজার্ডটা কি ব্যাগটার উপরে আছে নাকি ভিতরে আছে। যেহেতু ভিতরে আছে কি হবে বলতো, গুড, ইন দ্য ব্যাগ। ওকে, তারপর দেখো ইঁদুর, দ্য র্যাট ইজ আন্ডার দ্য বুক মানে বইয়ের কি নিচে আছে নাকি বইয়ের উপরে স্পর্শ করা অবস্থায় আছে। তাহলে কি হবে, দ্য র্যাট ইজ অন দ্য বুক। যেহেতু স্পর্শ করা অবস্থায় আছে তাহলে কি হবে, অন। তোমরা যদি এগুলো পারো তাহলে বুঝে ফেলো যে তোমরা অনেকটাই শিখে ফেলছো, জাস্ট কিছু প্র্যাকটিস করলেই পেয়ে যাবা। এবার দেখো দ্য বল ইজ আন্ডার দ্য বক্স নাকি ইন দ্য বক্স। যেহেতু নিচে আছে, এটা কি ভিতরে আছে নাকি নিচে আছে, তাহলে কি হবে, আন্ডার দ্য বক্স। এবার দেখো দ্য ক্যাট ইজ অন দ্য ডেস্ক। ডেস্ক মানে টেবিলে কি এখানে আছে নাকি নিচে আছে। যেহেতু নিচে আছে কি হবে, আন্ডার দ্য ডেস্ক। ওকে, সো আশা করি বুঝতে পারছো। এখানেও আরো কিছু প্রিপোজিশন আছে, তোমরা চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। এগুলোর আনসার তোমরা কমেন্টে একটু দেবা, দেখবো কার কারটা হয়। দ্য ক্যাট ইজ কি আন্ডার দ্য বক্স নাকি অন দ্য বক্স নাকি ইন দ্য বক্স, ক্যাটটা কোথায় আছে। তারপরে দ্য বার্ড ইজ কোথায় আছে, এখানে কি হবে বলো তো, দুইটা জিনিসের মাঝখান থাকলে কি হয় বলো। হ্যাঁ, কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, এখন কমেন্ট করতে হবে। দ্য ক্যাট ইজ কি হবে, অন দ্য বক্স নাকি ইন দ্য বক্স। ওকে, তারপরে দ্য বার্ড ইজ অন দ্য বক্স নাকি আউট দ্য বক্স নাকি নিয়ার দ্য বক্স, কোনটা বুঝতে পারছো তাই না। আচ্ছা, দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স নাকি বিহাইন্ড দ্য বক্স, বুঝছো না। ওকে, দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য বক্স নাকি ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ওকে, আশা করি সবগুলো এখন ইজি। এখানে তোমার অপশন দিয়ে দিছি, চাইলে টেস্ট করতে পারো। এবার আমি আরো একবার তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখিয়ে ক্লাসটা এখানে শেষ করব। সবাই দেখো একটু। দ্য ক্যাট ইজ বিসাইড দ্য বক্স। বিসাইড মানে পাশে, বিসাইড মানে কি, ও সরি ইনসাইড। যেহেতু বক্সের ভিতরে আছে মানে ইনসাইড, কোনো কিছুর ভিতরে ইনসাইড। আবার দেখো দ্য ক্যাট ইজ অন দ্য বক্স মানে বক্সের উপরে লেগে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বক্স, যেহেতু বক্সের নিচে আছে সেহেতু কি হবে, আন্ডার। কোনো কিছু সামনে থাকলে ইন ফ্রন্ট অফ, দ্য ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স। ওকে, তারপর দেখো চারপাশে থাকলে, চারপাশে এই যে চারপাশে ঘুরতেছে, ওর পার সাপ দেখতেছো। দ্য ক্যাট ইজ অ্যারাউন্ড দ্য বক্স মানে চারপাশে ঘুরতে থাকলে বা চারপাশে থাকলে, কোনো কিছু মনে করো চারপাশে আছে। তো সাপোজ তোমাদের বাড়ির চারপাশে গাছপালা আছে, সো এই বিষয়টা বলতে পারো দ্য ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারপাশে গাছ আছে। তারপরে দ্য ক্যাট ইজ থান্ট দ্য বক্স, ও সরি বিহাইন্ড দ্য বক্স হবে। এখানে কি হবে, বিহাইন্ড দ্য বক্স, যেহেতু পিছনে আছে। দ্য ক্যাট ইজ নেক্সট টু দ্য বক্স। নেক্সট টু মানে কি, খুব কাছে কিন্তু স্পর্শ করা অবস্থা নয়। ওকে, বিসাইড হবে একদম স্পর্শ করা অবস্থায়। এবার দেখো দ্য ক্যাট ইজ বিটুইন দ্য বক্স মানে দুইয়ের ভিতরে থাকলে তখন বিটুইন। আবার দ্য ক্যাট ইজ নিয়ার দ্য বক্স, এই যে নিয়ার মানে কি কাছে, নেক্সট টু মানে খুবই কাছে, নিয়ার মানে একটু দূরে, আর বিসাইড মানে একদম স্পর্শ করা অবস্থায় পাশে। ওকে, দ্য ক্যাট ইজ অ্যাবোভ দ্য বক্স। দেখো অ্যাবোভ মানে কি স্পর্শ করা অবস্থায় থাকবে না কিন্তু উপরে থাকবে। অন মানে স্পর্শ করা অবস্থায় থাকবে, উপরেই থাকবে। ওকে,
সো আশা করি বুঝতে পারতেছো এবং আজকের আমাদের ক্লাস এখানেই শেষ। সো হোয়ার ইজ দ্য প্লেন? এখানে যদি তোমরা এই প্লেনটা কোথায় আছে বলো তো? 1 2 3 এখানে দেখতে পারতেছো। প্লেনটা কি অন দ্য বক্স, এখানে অন হবে, এখানে কি হবে বিটুইন হবে, আবার এখানে কি হবে বিসাইড হবে নাকি নিয়ার হবে। সো এগুলো জাস্ট একটু প্র্যাকটিসের জন্য দিছি। তারপরে এখানে কি আছে অ্যাবোভ হবে, যেহেতু স্পর্শ করা অবস্থা নেই উপরে আছে। তারপরে এখানে কি আছে বিহাইন্ড মানে পিছনে, এটা কি হবে ইন যেহেতু ভিতরে আছে, তাই না? সো এভাবে তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করতে পারো এবং এখানে আমাদের কিছু এক্সাম্পল আছে, চাইলে এগুলো একটু প্র্যাকটিস করতে পারো। জাস্ট ফর এক্সাম্পল, নো ক্লু, কোনো ক্লু নেই। এই পাখিটা কোথায় আছে, ইন হবে, অন হবে নাকি আউট হবে, কি হবে? এখানে কি হবে, অন হবে নাকি অ্যাবোভ হবে নাকি আন্ডার হবে? এখানে দেখো কোনটার কি হবে একটু বলতে পারো? জাস্ট একটু বলো তো। আমি জানি ক্লাসটা লাইভ না, রেকর্ডিং ক্লাস, কিন্তু তোমরা লাইভ ক্লাসের মতো করো এবং সাথে সাথে কমেন্ট করতে হবে। কমেন্ট করো এবং সবার কমেন্টের কারটা ভুল এবং কারটা সঠিক আমি বলে দেব। ওকে, তারপর এখানে দেখো কোনটায় কি হবে। তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর ইউর পেশেন্স। তোমরা এখনো এই ভিডিওটা দেখতেছো, তার মানে তোমরা অবশ্যই ইংলিশ শিখতে আগ্রহী এবং তোমরা যদি সত্যি ইংরেজি শিখতে চাও তোমরা আমার চ্যানেল ভিজিট করতে পারো। সেখানে অনেক ইংলিশ নিয়ে সব কিছু দেওয়া আছে, স্পোকেন কোর্স, গ্রামাটিক্যাল প্রবলেম সলভিং, অলসো মেনি থিংস। জাস্ট প্লিজ ভিজিট মাই চ্যানেল so that you can learn English. So thank you so much for watching this video. Don't forget to subscribe.